আমাদের একটা ড্রাফটিং জোনে আসলে কি, কি থাকে যদি আমরা বলি তাহলে গত ক্লাসে তো আমরা ড্রাফটিং জোন নিয়ে কিছু কথা বলেছিলাম। যেমন সবচেয়ে কমন টাইপের একটা ড্রাফটিং জোনের ডিজাইন হচ্ছে এটা যে 3/3 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যেটাকে আমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো একটা 3/3 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে আমরা হচ্ছে যা পাবো এখানে যে আমরা হচ্ছে টপ রোলার পাবো। তারপরে হচ্ছে বটম রোলার পাবো। মূলত আমাদের ড্রাফটিং জোনের ড্র ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এ হচ্ছে টপ রোলার এবং বটম রোলার অবশ্যই পাওয়া যাবে। তো টপ রোলার, বটম রোলারের ব্যাপারে কিছু বেসিক কথা কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে টপ রোলার গুলি হচ্ছে আমাদের রাবার কোটেড হয়। এই কারণেই এখানে আমরা যখন টপ রোলার আঁকি তখন হচ্ছে ডাবল একটা লেয়ার দেয়া হয় উপরের রাবার কোটিংটাকে বোঝানোর জন্য। আর বটম রোলার গুলি হচ্ছে হয় আমার মেটালিক। তো বটম রোলার গুলি আমার মেটালিক হয়। এখন এই মেটালিক রোলারের মধ্যে তোমার হচ্ছে আ কিছু পরিমাণ ফিনিশিং এর কিছু পার্থক্য থাকে। এদের সারফেস কিন্তু হচ্ছে মোটেও আ এদের সারফেস তোমার হচ্ছে মোটেও স্মুথ থাকে না। বরঞ্চ এদের সারফেস থাকে হচ্ছে খাঁজ কাটা। এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফ্লুটেড বা ফ্লুটস। এই খাঁজ কাটাগুলিকে আমরা বলি হচ্ছে ফ্লুটস। এটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করি, খুঁজে পাই কিনা। আমাদের হচ্ছে এই তো এই যেমন হচ্ছে এগুলি বটম রোলার। এই বটম রোলার সারফেসে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এই সারফেস গুলিতে কিন্তু তোমার হচ্ছে উম খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটার জন্য আমরা এই এই খাঁজ কাটা গুলিকে বলছি হচ্ছে ফ্লুটেড রোলার। এগুলিকে আমরা বলি হচ্ছে ফ্লুটেড রোলার। আরিফুল ইসলাম এটা না আসতে না আসতেই হচ্ছে আইডি লিখে দিল। এটা কেমন কথা? কতদিন বলছে এগুলো করবো না? ওকে স্যার, আর করব না স্যার। হ্যাঁ, ক্লাসের শেষের দিকে আসবা। তোমার যদি মনে হয় যে নেট নাই বা অন্য যে কোনো সমস্যা, তুমি ক্লাসের শেষের দিকে এসে তারপরে তোমার আইডি দিয়ে দিবা। আর যদি মনে হয় যে না শুরুর দিকে ক্লাস করব নেট শেষ হয়ে যেতে পারে, তাহলে তো আমি আগেই বলছি যে সিআর এর কাছে জানায় রাখো। সিআর হচ্ছে আইডি দিয়ে দিবে। ঠিক আছে? ২ টাই উপায় আছে। একটা হতে পারে তুমি যদি একদম শেষে বা অল্প সময় অ্যাটেন্ড করতে চাও তাহলে ক্লাসের শেষে আসবা। এসে আইডি লিখে দিয়ে চলে যাবা। আর যদি মনে করো যে না স্যার আমি আসলে ক্লাস পুরোটাই করতে চাচ্ছি কিন্তু নেট শেষ হয়ে যেতে পারে এই আশঙ্কায় আমি আইডি লিখে রেখেছি। তাহলে এরকম আশঙ্কা থাকলে সিআর কে আইডি লিখে দিবা। চ্যাট বক্সে শুধুমাত্র আমার কাছে প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করবা। আচ্ছা। তো এখন এখানে হচ্ছে বটম রোলার আমরা দেখেছি যে যেই সমস্ত হচ্ছে খাঁজ কাটা দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্লুট। তো এই তো এজন্য রোলারটাকে আমরা বলি হচ্ছে ফ্লুটেড রোলার। তো আমাদের ড্রাফটিং জোনে টপ রোলারটা তো থাকবে হচ্ছে রাবার কোটেড ওটা তো আমরা বলেছি। এবং এই টপ রোলার তো রাবার কোটেড থাকবে। আর বটম রোলার গুলাও যে হচ্ছে স্টেনলেস স্টিল হলেও তারা যে একদম পিওর হচ্ছে স্মুথ সারফেস থাকবে এরকমটা না, তাদের সারফেস হচ্ছে ফ্লুট থাকবে। এখানে এই ছবিতে ওরকমই বোঝানো হচ্ছে। তো আমাদের এই ফ্লুট গুলির মধ্যে ৩ ধরনের ধারা থাকতে পারে। একটা হতে পারে যে এই ফ্লুট গুলি থাকবে একদম রোলারের অক্ষ বরাবর। রোলারের অক্ষের সাথে প্যারালাল। তখন এক্সিস এর সাথে যেহেতু অক্ষের ইংরেজিতে হয় এক্সিস। তো এক্সিস এর সাথে প্যারালাল হওয়ার কারণে তো এটাকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল। তো এটাকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল ফ্লুট। এখন এক্সিয়াল ফ্লুট হচ্ছে যখন আমাদের ফ্লুট গুলি এক্সিস এর প্যারালাল থাকবে। কিন্তু যদি এক্সিস এর সাথে এই ফ্লুট গুলি প্যারালাল না হয়ে কিছুটা অ্যাঙ্গেল ফর্ম করে তখন তাকে আমরা বলবো হচ্ছে হেলিক্যাল ফ্লুট বা স্পাইরাল ফ্লুট আমরা তাকে বলি। স্পাইরাল ফ্লুট, সরি হেলিক্যাল না, স্পাইরাল ফ্লুট অথবা ইনক্লাইন্ড ফ্লুট। আর আরেকটা হতে পারে যেটা হচ্ছে এরকম ডট ডট ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে কিছু ডট বসানো থাকবে। এই ডটেড হলে তখন সেটাকে আমরা বলবো নার্লড ফ্লুটিং। তো আমাদের হচ্ছে এই বটম রোলারের মধ্যে এই ৩ ধরনের হতে পারে। একটা হতে পারে এক্সিয়াল ফ্লুটিং, আরেকটা হতে পারে হচ্ছে ইনক্লাইন্ড ফ্লুটিং বা স্পাইরাল ফ্লুট, আরেকটা হতে পারে হচ্ছে নার্লড। তো আমরা একটু ভিডিওতে যাই তো দেখো এখানে হচ্ছে যে ফ্লুটটা দেখা যাচ্ছে এই ফ্লুটটা কিন্তু নার্লডও না আবার হচ্ছে এক্সিস এর ঠিক প্যারালালও না সুতরাং এক্সিয়ালও না। তো এটা এখানে কিন্তু হচ্ছে স্পাইরাল ফ্লুট দেওয়া। দেখে মনে হতে পারে তোমাদের কাছে এক্সিয়াল কিন্তু আসলে এটা কিন্তু পুরোপুরি এক্সিয়াল না, কিছুটা অ্যাঙ্গেলে হচ্ছে ফর্ম করা আছে। তো এটা হচ্ছে স্পাইরাল ফ্লুট। স্পাইরাল ফ্লুটেড বটম রোলার আমরা দেখতে পাচ্ছি এখন এখানে।
যাই হোক, তো এই টপ রোলার এবং বটম রোলার দিয়ে হচ্ছে আমাদের এই ড্রাফটিং জোন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ড্রাফটিং জোনে থাকে, ড্রাফটিং জোনে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের একটা প্রেসার বার থাকে ড্রাফটিং জোনে। প্রেসার বারটা আমাদের এখানে ঠিক বোঝা যাচ্ছে না। প্রেসার বারটা আমাদের এখানে বোঝা যাচ্ছে না। তো প্রেসার বারটা আসলে এটা হচ্ছে আমরা ছবি দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ভার্সিটি খুললে ইনশাল্লাহ আমরা ল্যাবে গিয়ে দেখতে পারবো। আমাদের ল্যাবের মেশিনেও প্রেসার বার আছে। তো ওইখানে আমরা হচ্ছে, স্যার ফ্লুইড গুলা কি ওয়্যার? না, এটা হচ্ছে ঠিক ওয়্যার না। ওয়্যার তো হচ্ছে দাঁত থাকবে ওখানে, বড়, বড় দাঁত। এটা দাঁত না কিন্তু। এটা হচ্ছে স্রেফ, তোমরা বুঝতেই পারতেছো যে এই রোলারের উপর একটুখানি ছোট্ট, ছোট্ট খাঁজ কাটা, অল্প, অল্প খাঁজ কাটা এই যে এখানে। এগুলো কিন্তু দাঁত না। এগুলোকে কোনোভাবে আমরা মানে দাঁতের মতো করে চিন্তা করতে পারি না। ওয়্যার তো আমরা দেখেছি। ওয়্যার হচ্ছে আরো তোমার হচ্ছে যেমন সটুথ ওয়্যার যদি হয় তাহলে একদম করাতের দাঁতের মতো বাঁকা। করাতের দাঁতের মতো হচ্ছে বাঁকা থাকবে। ওদের কাজ হচ্ছে ফাইবারের উপরে খামচি দেওয়া, ফাইবারের উপরে আক্রমণ করা, ফাইবারের কে টেনে হিচড়ে আলাদা করে ফেলা। ওগুলা হচ্ছে ওয়্যার এইসব কাজ করে। আর এখানে হচ্ছে স্রেফ খুব ছোট, ছোট কিন্তু রোলারের উপরে হালকা, হালকা খাঁজ কাটা দেওয়া আছে। এই বোঝা যাচ্ছে। এগুলির কাজ হচ্ছে কেবলমাত্র ফাইবারের উপরে গাইডেন্সটা একটু বাড়বে। তারপরে হচ্ছে যেহেতু উপরে টপ রোলার হচ্ছে টপ রোলারের সাথে এটা ফ্রিকশন বাড়বে। ড্রাফটিং জোনের ব্যাপারে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে ড্রাফটিং জোনে কিন্তু আমাদের এই যে বটম রোলার যে আমরা দেখতে পাচ্ছি, এই বটম রোলার গুলি কিন্তু সরাসরি মোটর থেকে মোশন পায়। তার মানে মেশিনের মোটর ঘুরাই দিলে বটম রোলার ঘুরবে। কিন্তু এই যে আমরা টপ রোলার যেগুলো আছে আমাদের মেশিনে, এই যে এখানে ৪ টা টপ রোলার দেখতে পাচ্ছি। কালো রং কেন? কারণ হচ্ছে রাবার কোট হওয়ার কারণে। এই টপ রোলার গুলি কিন্তু হচ্ছে মোটর থেকে মোটেও মোশন পায় না। তো টপ রোলার ঘুরে কিভাবে? ওই যে আমরা হচ্ছে টপ রোলারকে যখন বটম রোলারের উপরে চাপ দিয়ে আটকে রাখি, আ তখন হচ্ছে বটম রোলারের সাথে সারফেস কনট্যাক্ট নিয়ে টপ রোলার ঘুরতে থাকে। তাহলে টপ রোলার সরাসরি মোটর থেকে মোশন পায় না। সে তার হচ্ছে ঘূর্ণনের জন্য বটম রোলারের উপরে হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে? সে হচ্ছে তার ঘূর্ণনের জন্য বটম রোলারের উপরে নির্ভরশীল। তো বটম রোলারের সাথে যেই সারফেস কনট্যাক্ট, এই সারফেস কনট্যাক্ট কে কাজে লাগিয়েই হচ্ছে টপ রোলার হচ্ছে ঘুরতে থাকে। বটম রোলারের সাথে সারফেস কনট্যাক্ট কে কাজে লাগিয়েই টপ রোলার ঘুরতে থাকে। তাহলে এখন বোঝাই যাচ্ছে তাহলে বটম রোলার যদি একদম স্মুথ হতো তাহলে কিন্তু টপ রোলারের সাথে তার সারফেস ফ্রিকশনটা জমতো না। ভালো হতো না। তো তার সারফেসটা একটু হচ্ছে যদি তোমার এই ফ্লুট বসানো থাকে তাহলে ফ্লুটের কারণে কিন্তু এই সারফেস ফ্রিকশনটা ভালো পাওয়া যায়। এই টপ রোলারের ঘুরতে সুবিধা হয়। এবং একই সাথে টপ আর বটম রোলারের মাঝখান দিয়ে যেহেতু ফাইবারের শীট যায়, আমরা তো গত ক্লাসে দেখেছি যে ড্র ফ্রেমের ফাইবার গুলি যখন আমরা একসাথে করে ফেলি তখন তারা আসলে একটা শীটের মতো হয়ে যায়। এবং এই শীট অবস্থায় আমরা হচ্ছে এই ড্রাফটিং জোনে তাকে হচ্ছে কি বলে তাকে ড্রাফট করে থাকি। তো এই ফাইবারকে গাইড করাটাও তখন বটম রোলারের জন্য হচ্ছে সুবিধাজনক হয়ে থাকে। আশা করি তুমি প্রশ্নের উত্তর পেয়েছো। আর যেটা নিয়ে হচ্ছে আমরা ড্রাফটিং জোনে দেখে বোঝা যাচ্ছে না সেটাকে আমরা বলি প্রেসার বার। হচ্ছে ধরা যাক এই তোমার ফ্রন্ট জোনে যেটা করা হয় ড্রাফটিং জোনে একটা হচ্ছে ছোট্ট একটা বার ব্যবহার করা হয়। বার বলতে এখানে কিন্তু ছোট্ট বলতে তোমার এটা মেশিনের উইথ পরিমাণ। এখানে যে একটা রোলারের একটা মাত্র দাগ দেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র একটা দাগ? মোটেও না। এটা একটা আস্ত রোলার। সাইড ভিউ এর কারণে এখানে একটা ছোট্ট মনে হচ্ছে। তো প্রেসার বার হচ্ছে এরকম ধর যে পেন্সিলের মতো লম্বা একটা স্টিল বার, এটা উপরে বসায় দেওয়া হয় ফাইবারের উপরে। যাতে করে যেই শর্ট ফাইবারের জন্য অযথা দৌড়াদৌড়ি না করে। কারণ যদি একটা শর্ট ফাইবার থাকে, শর্ট ফাইবারটা হচ্ছে তখন এরকম হয়ে আসবে। এই বার বসায় দেওয়ার কারণে শর্ট ফাইবারটা হবে কি? এই যে এরকম বারের নিচে দিয়ে সে আসতে বাধ্য। সেহেতু এইটুকু জায়গাতেও এই শর্ট ফাইবারটা কিন্তু আন্ডার কন্ট্রোল। যদি এই বারটা না থাকতো তাহলে শর্ট ফাইবারটা হচ্ছে ছোট্ট হওয়ার কারণে সে অযথা হচ্ছে এদিক সেদিক মুভ করার চেষ্টা করতো অযথা। সে যেহেতু ছোট্ট একটা ফাইবার। তো এখন প্রেসার বার দিয়ে দিলে হবে কি, এই সে যখন যাবে তখন প্রেসার বার তো মেটালটাকে একটু নিচের দিকে চাপ দিয়ে রাখে। এই চাপ দিয়ে ধরে রাখার কারণে এই ছোট্ট ফাইবারটা আশেপাশে অযথা দৌড়াদৌড়ি করবে না, আলাদা মুভমেন্টের দিকে যাবে না। এটা হচ্ছে আমাদের প্রেসার বারের সুবিধা। এই যেমন নিচেও একটা ড্রাফটিং জোন এঁকে দেওয়া আছে, এই যে এখানেও একটা প্রেসার বার দেওয়া আছে, এখানেও একটা প্রেসার বার দেওয়া আছে। এগুলির কাজ হচ্ছে ফাইবারের মুভমেন্টকে কন্ট্রোল করা
তাদের একটা বড় কাজ। এই প্রেসার বারগুলি গাইডিং একটা ডিভাইস হিসেবে তারা কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ড্রাফটিং জোনের বেসিক কম্পোনেন্ট। রিং ফ্রেম কিংবা রোভিং ফ্রেমের মেশিনের ক্ষেত্রে ড্রাফটিং জোনে আরো কম্পোনেন্ট থাকে, সেটা আরো জটিল হয়। আমাদের এখানে মোটামুটি হচ্ছে আপাতত এগুলাই। তারপরে হচ্ছে যদি আমরা চিন্তা করি একটা বেসিক ড্রাফটিং জোন, সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি আমাদের ড্র ফ্রেমে, সেটা হচ্ছে একটা 3/3 ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনে অনেকগুলা মডেল হতে পারে। যেমন 3/3 হতে পারে, 3/4 হতে পারে, 3/5 হতে পারে। যদি আমরা বলি 3/3, প্রথম সংখ্যাটা হচ্ছে টপ, নিচের সংখ্যাটা হচ্ছে বটম। 3/3 মানে হচ্ছে উপরে ৩টা নিচে ৩টা। তো যেমন ধরা যাক আমরা এখানে বলছি, দেখো এটা 3/4 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তার মানে হচ্ছে উপরে ৩টা রোলার, নিচে ২টা রোলার। ঠিক আছে? তো 3/4 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তো প্রথম সংখ্যাটা হচ্ছে উপরে, নিচের সংখ্যাটা হচ্ছে বটম রোলারের সংখ্যা, উপরের সংখ্যাটা হচ্ছে টপ রোলারের সংখ্যা, আর নিচের সংখ্যাটা হচ্ছে বটম রোলারের সংখ্যা। তো এখানে 3/4 বলা মানে হচ্ছে উপরে ৩ নিচে ৪। তারপর যেমন এখানে 4/3, তার মানে উপরে ৪ নিচে ৩, এই আরকি। তো সবচেয়ে কমনলি আমরা যেটা ব্যবহার করি, সাধারণত আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও এটাই ব্যবহার করা হচ্ছে, এবং আমাদের ল্যাবের মেশিনেও এটাই আছে 3/3। তো 3/3 হচ্ছে সবচেয়ে কমন। আর এখানে হচ্ছে ওই আগের মতো কথাগুলি থাকবে যে টপ রোলার হচ্ছে রাবার কোটেড, বটম রোলার স্টিল, ঠিক আছে? এবং ব্যাক রোলারের চেয়ে ফ্রন্ট রোলার কিছুটা হচ্ছে তারা দ্রুত ঘুরে, আর হচ্ছে আমাদের এখানে একটা প্রেসার বার থাকে। এই মোটামুটি। বাকি সবগুলি রোলারের ড্রাফটিং সিস্টেমে কাজই একই, কিন্তু কেবলমাত্র পার্থক্য হচ্ছে একেক সময় একেক ম্যানুফ্যাকচারার একেক ধরনের ড্রাফটিং সিস্টেম ব্যবহার করেছে। তো বহু পরীক্ষা-নিরীক্ষার শেষে এখন আমার যতটুকু ধারণা, যেমন রিটারের সবগুলি মেশিনেই মোটামুটি বর্তমান সময়ে 3/3 বা 4/3 খুঁজে পাওয়া যায়। এই আরকি। একেক ম্যানুফ্যাকচারার একেকটা ব্যবহার করতে পারে। পরবর্তীতে আমরা একটু কথা বলি হচ্ছে আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট বা ড্র ফ্রেমের আরেকটা কাজ হচ্ছে, যেমন ড্র ফ্রেমের যদি আমরা বলি, গত ক্লাসে আমরা কিন্তু মূল কাজ মূলত আলোচনা করেছিলাম যেগুলি, সেগুলি ছিল হচ্ছে যে আমাদের ড্র ফ্রেমের ডাবলিং হয়, ডাবলিং এর ফলে ইভেননেস বাড়ে। আমাদের ড্র ফ্রেমের ড্রাফটিং হয়, যার ফলে মাস পার ইউনিট লেংথ কমে, থিক ম্যাটেরিয়ালটাকে আমরা থিন করি। এরকম কিছু কাজ বলেছিলাম। আরেকটা হয়তো তোমরা নিজেরাও দেখেছো যে ড্র ফ্রেম থেকে আমরা একটা স্লাইভার পাই, ড্রোন স্লাইভার পাই। তো এগুলো ছিল মোটামুটি কাজ। তো এখানে আমরা ড্র ফ্রেমের আরেকটা কাজ সম্পর্কে হচ্ছে জানবো, যে কাজটা আসলে আহ, যে আমরা সবার প্রথমে বলেছিলাম মূলত ২টা কাজ, ডাবলিং এবং ড্রাফটিং। তো এটাও আসলে ড্র ফ্রেম করে, তবে অবশ্যই এইটা তার মূল কাজ মধ্যে না। সেটা হচ্ছে সে কিছু পরিমাণ ডাস্টকে রিমুভ করতে পারে ড্র ফ্রেম। কিছু পরিমাণ ডাস্টকে সে হচ্ছে রিমুভ করতে পারে আমাদের ড্র ফ্রেম এর মেকানিজম। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের ড্র ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে একটা সাকশন সিস্টেম থাকে। সাকশন মানে কি আমরা জানি, সাকশন মানে হচ্ছে শুষে নেওয়া। তো এয়ার সাকশন সিস্টেম মানে হচ্ছে সে বাতাসের মাধ্যমে হচ্ছে সাকশন করে নিবে। সেটা কিরকম হতে পারে, এটা এখানে দেখানো হয়েছে। যে এটা হচ্ছে আমাদের টপ রোলার, এটা একটা 4/3 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। কেন 4/3? কারণ হচ্ছে উপরে 4টা আর নিচে হচ্ছে 3টা। তো এদিক থেকে হচ্ছে উপর দিক দিয়েও সাকশন করে নেওয়ার ব্যবস্থা থাকতে পারে, অথবা নিচ দিক দিয়েও সাকশন করে নেওয়ার ব্যবস্থা থাকতে পারে। অতি আধুনিক মেশিন যদি হয় তাহলে উপর দিয়েও হচ্ছে সাকশন করে নেওয়ার ব্যবস্থা থাকবে, নয়তো তোমার হচ্ছে যদি রেগুলার টাইপের মেশিন হয় তাহলে নিচ থেকে একটা সাকশন ফ্যান হচ্ছে কন্ট্রোলড ওয়েতে টানতে থাকে। তো সাকশন হওয়ার সুযোগ আসলে এখানে কেন তৈরি হয় সেটা আমি একটু তোমাকে বলি। যেহেতু এখানে ড্রাফটিং জোন ফাইবার গুলিকে নিয়ে টানা হেচড়া করছে, তো আমি যে ২ হাত দিয়ে দেখিয়েছিলাম যে ড্রাফটের শুরুতে যদি ৮টা ফাইবার একসাথে থাকে, ড্রাফট করার পরে দেখা যায় যে এই ৮টা ফাইবার সামনে পিছনে হয়ে যায়। তো ম্যাটেরিয়ালের লেংথ বেড়ে যায় এবং থিকনেসটাও কমে আসে। তো এই যে ফাইবার গুলি এরকম হয়ে যাচ্ছে, ক্রমাগত ফাইবারের মধ্যে যে ফ্রিকশন হচ্ছে তাদেরকে আলাদা করার সময়, এই ফ্রিকশনের সময়ই কিন্তু হচ্ছে তাদের মধ্যে ফাইবার গুলির মধ্যে একটা ঘষা খায়। ঘষা খেলে হয় কি, ফ্রিকশনের ফলে যখন এই স্লাইভারের মধ্যে ফাইবার গুলি নিজেদের মধ্যেই হচ্ছে ফ্রিকশন হয়, তখন তাদের থেকে হচ্ছে কিছু যদি ফাইবার ডাস্ট থেকে থাকে, সেই ডাস্টটা তোমার হচ্ছে আলাদা হয়ে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে নিচে পড়ে যাবে। তখন আমাদের যদি কন্ট্রোলড একটা এয়ার সাকশন থাকে,
তখন সেই এয়ার সাকশনটা হচ্ছে ওই ফাইবার গুলিকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ এটা একটা ইনডিরেক্ট ক্লিনিং তোমরা বলতে পারো, ইনডিরেক্ট ডাস্ট ক্লিনিং আমাদের এখানে সেটা হয়ে থাকে। তো পরবর্তী সময়ে হচ্ছে সেই এয়ার সাকশনটা একটা তোমার হচ্ছে কি করবে, একটা ফিল্টারের মধ্য দিয়ে নিয়ে যাবে। তো ফিল্টারের এক পাশে হচ্ছে ফাইবার জমা থাকবে, আর এক পাশ দিয়ে হচ্ছে বাতাস চলে যাবে। এই ফিল্টারটা হচ্ছে আমাদের ভিডিওতে ছিল, তোমাদেরকে দেখাই। উম, এই যে সেই বাতাসগুলি চলে আসবে এবং পরবর্তীতে এই যে হ্যাঁ এখানেই আছে, এখানে অবশ্যই অ্যানিমেশন দিয়ে দেখানো হয়েছে, কারণ মেশিন খোলা রেখে আসলে এই সাকশন চেম্বারকে অ্যাক্টিভ রাখা সম্ভব না। তোমরা একটু দেখো। এই যে কিছু পরিমাণ ডাস্ট আলাদা হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার ফিল্টার। তো ফিল্টার হয়ে বাতাসগুলা তোমার হচ্ছে মেশিনের বাইরে চলে যাবে, কিন্তু ফাইবার যেহেতু আরো ছোট, ওই ছিদ্রগুলি হয় ফাইবারের চেয়েও ছোট, তো ফাইবারগুলো আসলে বের হইতে পারে না, তাদেরকে পরবর্তীতে কালেক্ট করে নেওয়া হয়। এগুলা হচ্ছে সেই সাকশন সিস্টেম দিয়ে যে ডাস্টকে আলাদা করা হয়েছে সেই ফাইবারগুলি। আচ্ছা, যাই হোক, তাহলে আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো যে সাকশন আমরা কিভাবে করি ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এবং করলে আমাদের কি লাভ হয়। এরপরে কয়েলিং তো অবশ্যই করতে হবে, এবং কয়েলিংটা ঠিক আমাদের, আমরা দেখেছি গত ক্লাসে ভিডিওতে, এটা হচ্ছে সেই কয়লার টিউব। এইটা হচ্ছে কয়লার টিউব, তার মানে এই পুরা চাকতিটাকে যদি ঘুরানো হয় তাহলে কয়লার টিউবটা ঘুরে ঘুরে কয়েল ফর্ম করবে। এটা নিয়ে তো আমার মনে হয় কয়লারটা অবশ্য আমরা পড়বো না, কারণ কয়লারটা আমরা কার্ডিং মেশিনেই মোটামুটি কথা বলেছি। তো আমরা এইটুকু সময়ের মধ্যে ছোট ছোট কয়েকটা টপিক নিয়ে কথা বলে ফেলেছি। আমরা প্রথমে বলেছি যে 3 নম্বর যেটা এলিমেন্টস অফ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, যে ড্র ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে কি জিনিস থাকে। আমরা বলেছি বেশি কিছু থাকে না, টপ রোলার থাকে, বটম রোলার থাকে, প্রেসার বার থাকে। মোটামুটি আপাতত আপাতত আমরা এই কয়েকটা জিনিসে আলাপ আলোচনা করেছি। তারপরে আমরা বলেছি হচ্ছে 3/3 একটা রোলার ড্রাফটিং সিস্টেম উইথ প্রেসার বার। প্রেসার বার নিয়েও আমরা কথা বলেছি যে প্রেসার বারের কাজ কি। তারপর আমরা কথা বললাম হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের যে সাকশন সিস্টেম থাকে সেই সাকশন সিস্টেম নিয়ে আমরা হচ্ছে কথা বললাম। এরপরে হচ্ছে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা আহ এই কি বলে, অটো লেভেলিং সিস্টেম। অটো লেভেলিং সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। অটো লেভেলিংটা আসলে কি? আমরা যখন পড়েছি ড্রাফটিং সম্পর্কে, তখন কিন্তু আমরা বলেছি যে আমাদের এখানে ড্র ফ্রেম মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হয় হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম, আর একটা হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। বা এইভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে ড্র ফ্রেম নাম্বার 1, একটা হচ্ছে ড্র ফ্রেম নাম্বার 2। আচ্ছা, একজন রেইজ হ্যান্ড, আচ্ছা হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারো। সে কেন হাত তুললো? স্যার প্রেস লাগছিল। ও আচ্ছা। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে ড্রফেম 1 এবং ড্রফেম 2 এর মধ্যে একটা বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে ড্রফেম 2 তে অটো লেভেলার থাকে, আর ড্রফেম 1 এ অটো লেভেলার থাকে না। আমরা জানি যে অটো লেভেলার কি, সেটা নিয়ে তোমাদের মাথায় এখন প্রশ্ন চলে আসছে। তো অটো লেভেলার কি সেটা নিয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ কথা বলবো। যে এটা ফিনিশার ড্রফেমে থাকবে, কিন্তু হচ্ছে আমাদের যে ব্রেকার ড্রফেমে হচ্ছে থাকবে না। তো এখন আমরা একটু দেখে আসি যে অটো লেভেলার আসলে কি। মূলত আমি বিষয়টা প্রথমে একটু ডিফাইন করার চেষ্টা করি। অটো লেভেলার হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা যখন ড্র ফ্রেমের মূল কাজ বলেছি তখন আমরা বলেছি হচ্ছে ডাবলিং এবং ড্রাফটিং। এবং ডাবলিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডাবলিং আমরা কেন করি, ইভেননেস বাড়ানোর জন্য। আমাদের
মেশিনের ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের ড্র ফ্রেম মেশিনের ক্ষেত্রে ইভেননেস বাড়ানোর কাজটা সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার এই ড্র ফ্রেমে। ইভেননেস বাড়ানোর কাজটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের ড্র ফ্রেমে। এবং ড্র ফ্রেমের পরে সত্যি কথা বলতে যদি আমরা চিন্তা করি ড্র ফ্রেম 2 এর পরে আমাদের আর ইভেননেস বাড়ানোর কোনো সুযোগ নাই। ড্র ফ্রেম 2 এর পরে ইভেননেস বাড়ানোর কোনো সুযোগ নাই। আর ইভেননেস যে কেন জরুরি স্লাইভার ইভেননেস, এটা তো তোমাদেরকে আগেই ব্যাখ্যা করেছি যে আমরা যখন একটা ড্রোন স্লাইভার একটা পার হয়ে গেল, আমরা যখন একটা ড্রোন স্লাইভার পেয়ে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ড্রাফট দেওয়া, টুইস্ট দেওয়া, ব্যাস, আর কোনো কাজ নাই। এবং ড্রাফট করলে কিন্তু ইভেননেস নষ্ট হয়। ডাবলিং করলে ইভেননেস বাড়ে, ড্রাফট করলে ইভেননেস নষ্ট হয়। তুমি যদি স্লাইভার থেকে ইয়ার্ন বানাতে চাও, তোমার তো ড্রাফট করার কোনো বিকল্পই নাই। তো ডাবলিং করে তুমি যদি পর্যাপ্ত ডাবলিং করে আগেই তোমার স্লাইভারের ইভেননেস কে হচ্ছে পর্যাপ্ত রাখো, তাহলে যেটা হবে তাহলে যেটা হবে যে হচ্ছে আমাদের এই ড্রাফটিং জোনের মাধ্যমে আমি যে ডাবলিংটা অ্যাপ্লাই সরি ড্রাফটিং জোনের মাধ্যমে আমি যে ড্রাফট গুলা দিব পরবর্তী মেশিনগুলিতে, তারপরও ইয়ার্নের কোয়ালিটিটা ভালো থাকবে। কিন্তু আমার যদি স্লাইভারেরই হচ্ছে ইভেননেস ভালো না থাকে, এই স্লাইভার থেকে কিন্তু আমরা কখনোই একটা ভালো ইয়ার্ন বানাতে পারবো না। সেই ইয়ার্নের মধ্যে কোথাও ঠিক থাকবে, কোথাও থিন থাকবে। এই উঁচু নিচু হচ্ছে থিক প্লাস থিন প্লাস ওয়ালা ইয়ার্নে যদি ফ্যাব্রিক বানানো হয়, তুমি আমি গিয়ে সেই ফ্যাব্রিকটা কিনতে চাইবো না। তো আমাদের ড্র ফ্রেমটাই যেহেতু ইভেননেস ঠিক করার জন্য সর্বশেষ উপায়, এরপরে কিন্তু আর ইভেননেস ঠিক করে করার কোনো উপায় নেই। তোমার মনে হতে পারে কেন? কারণ ড্র ফ্রেম 2 এর পরের মেশিনগুলো তুমি খেয়াল করো, রোভিং ফ্রেম। রোভিং ফ্রেমে কি ডাবলিং হয়? উত্তর হচ্ছে না। ওখানে আমরা একটা স্লাইভার থেকে একটা রোভিং পাই, কোনো ডাবলিং নাই, অনলি ড্রাফটিং। তারপরে মেশিন হচ্ছে রিং ফ্রেম। রিং ফ্রেমে কি ডাবলিং হয়? না, কারণ একটা রোভিং থেকে একটা ইয়ার্ন, শুধু ড্রাফটিং হচ্ছে, কোনো ডাবলিং হচ্ছে না। এরপরে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং এ কি ডাবলিং হয়? প্রশ্নই আসে না। আমরা তো ইয়ার্নটাকেই হচ্ছে ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে কনভার্ট করি, ডাবলিং হবে কোত্থেকে? তবে হ্যাঁ, এটা ঠিক যে ওয়াইন্ডিং এ আমরা ফল্টকে চাইলে কেটে ফেলে দিতে পারি, কিন্তু তাতে করে তো আমার ফাইবার প্রচুর লস হচ্ছে। ওয়াইন্ডিং এ গিয়ে আমরা চাইলে একটা থিক প্লেস পেলাম, ওটাকে কেটে ফেলে দিলাম, এটা হতে পারে, কিন্তু তাতে করে তো ফাইবার লস হবে। আর আমরা ডাবলিং করে যে ইভেননেস বাড়াচ্ছি, এই ডাবলিং করে ইভেননেস বাড়ালে কিন্তু কোনো ধরনের হচ্ছে ফাইবার লস হবে না। ডাবলিং করে দিয়ে দিলে কিন্তু কোনো ধরনের হচ্ছে ফাইবার লস হবে না। তো সুতরাং ডাবলিং করে যদি আমরা ইভেননেস বাড়াতে পারি, এটাই হচ্ছে আসল। শুনলে তোমরা অবাক হবে যে আমাদের ড্র ফ্রেমটা খুবই সিম্পল মনে হলো না আমাদের কাছে, যে আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপল পড়েছি খুবই সিম্পল, কিন্তু ডাবলিং করলাম ইভেননেস বাড়ানোর জন্য, পরে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে, এখন থিন করব। কিভাবে করব? ড্রাফট করব, ড্রাফট করে থিন করলাম। শীটটাকে একটা ট্রাম্পেট ব্যবহার করে চিকন করে স্লাইভার বানাই দিয়ে কয়েলিং করে স্লাইভার পেঁচাইলে আমার কাজ শেষ। খুব সহজ কিন্তু কার্ডিং এর তুলনায়। কিন্তু যদি আমরা ইভেননেস এর কথা চিন্তা করি, ইয়ার্নের কোয়ালিটির কথা চিন্তা করি, বিশেষত ইভেননেস এর সাপেক্ষে, তাহলে এই ড্র ফ্রেমটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্র ফ্রেম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ড্র ফ্রেমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণগুলির কারণে যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু চাইনিজ রিং ফ্রেম ব্যবহার করি, চাইনিজ হচ্ছে তোমার রোভিং ফ্রেম ব্যবহার করি, কিন্তু ড্র ফ্রেম চাইনিজ কখনোই আমি দেখি নাই। চাইনিজ ড্র ফ্রেম কখনোই ব্যবহার করা হয় না। কারণ কি? সাধারণত, এবং আরো ভালো করে বলতে গেলে যে ড্র ফ্রেমের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে রিটারের হচ্ছে একচেটিয়া, একচেটিয়া বাজার রিটারের। রিটারের বাইরে হচ্ছে ড্র ফ্রেমের বাজার একদম মানে শূন্যের কাছাকাছি বললেই চলে। একচেটিয়া বাজার রিটারের। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এটা খুবই সেনসিটিভ একটা জায়গা। মেশিন কস্ট যদি তুমি হিসাব করো, তো পুরো স্পিনিং মিলের তোমার পিছনে যদি আমি ধরলাম 100%, তাহলে সে 100% এর মধ্যে রিসার্চ বলে যে মাত্র 4% খরচ হচ্ছে ড্র ফ্রেমের পিছনে যায়। একটা 50,000 রিং ফ্রেমের স্পিন্ডেলের মিল চালাতে তোমার দেখা যাবে হয়তো আহ মাত্র 4টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট। 4টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট। ধরা যাক 2টা ব্রেকার ড্র ফ্রেম, 2টা ফিনিশার ড্র ফ্রেম, 4টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট। কারণ এদের তো তোমার ডেলিভারি স্পিড অনেক বেশি। তো এখানে খরচ কম হলো, এটা আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইভেন্টনেসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং ড্র ফ্রেম 2 পার হওয়ার পরে আমাদের ইভেন্টনেস ভালো করার আর কোনো উপায়ই নাই। ওয়াইন্ডিং এ চাইলে আনইভেন জায়গাগুলিকে কেটে ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কারণ হচ্ছে ওইখানে কেটে ফেলে দেওয়া মানে হচ্ছে ফাইবার লস করা। তাই নিতান্তই নিতান্তই অপারগ না হলে আমরা ওয়াইন্ডিং এ কাটবো না। কারণ যত বেশি কাটবো তত ফাইবার লস হবে, প্রোডাকশন হ্যাম্পার হবে। প্রোডাকশন হ্যাম্পারের চাইতে আসলে ফাইবার লসটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
তো যাই হোক, এখন আমাদের ফিনিশার ড্র ফ্রেমে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তোমার ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আহ, সেটাকে আমরা বলি হচ্ছে যে অটো লেভেলার। অটো লেভেলার আসলে একটা সিস্টেম। সে কি করে, সে অটোমেটিক্যালি লেভেল করে। লেভেল মানে তো সমান করো, তো কাকে লেভেল করে? স্লাইভারের থিকনেসের ভ্যারিয়েশনকে হচ্ছে সে রিমুভ করে। অটো লেভেলের কাজ হচ্ছে সে স্বয়ংক্রিয়ভাবে স্লাইভারের থিকনেসের ভ্যারিয়েশনকে সে হচ্ছে রিমুভ করে। তাহলে আমি আবারও বলি, এটা মনে রাখো অটো লেভেলারের হচ্ছে ডেফিনিশনটা, যে অটো লেভেলারের কাজ কি। অটো লেভেলারের কাজ হচ্ছে সে অটোমেটিক্যালি, অর্থাৎ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে স্লাইভারের থিকনেসের ভ্যারিয়েশনকে সে হচ্ছে রিমুভ করে। এখন একটা অটো লেভেলার হচ্ছে কিভাবে সে স্বয়ংক্রিয়ভাবে স্লাইভারের থিকনেসের ভ্যারিয়েশনকে হচ্ছে সে রিমুভ করবে, এটাই হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। আমি তোমাদের জন্য একটা উপযুক্ত ভিডিও খুঁজে বের করার চেষ্টা করতেছি। আরএসবি ডি50 এটা হচ্ছে আমাদের একটা অটো লেভেলার ড্র ফ্রেম, অটো লেভেলার ওয়ালা একটা ফিনিশার ড্র ফ্রেম। তো অটো লেভেলার তো আসলে একটা জিনিস কেবলমাত্র আমরা বাইরে থেকে দেখব, সব পুরোটা আসলে অটো লেভেলারের জিনিসটা দেখা যায় না। আচ্ছা, এটা হচ্ছে সবার প্রথম আমাদের অটো লেভেলারের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা সেন্সিং ইউনিট। কারণ আমরা আগেই বলেছি যে অটো লেভেলার যেটা করে সেটা হচ্ছে স্লাইভারের মধ্যে যদি থিকনেসের ভ্যারিয়েশন থাকে, সেই থিকনেসের ভ্যারিয়েশনটা হচ্ছে অটো লেভেলার দূর করে। তো তাহলে থিকনেসের ভ্যারিয়েশন যদি দূর করতে হয়, তাহলে তাকে তো আগে থিকনেসের ভ্যারিয়েশনটাকে বুঝতে হবে। তো সেই জন্য বোঝার জন্য একটা তো সেন্সিং ইউনিট লাগবে। আমার এখানে এই যে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে সবগুলো স্লাইভার এসে দুইটা ডিস্ক আছে, এখানে দুইটা ডিস্কের মাঝখান দিয়ে স্লাইভার গুলা যায় এবং একটা পাখা আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কোনটার কথা বলতেছি। এই অংশটাই হচ্ছে আমার সেন্সিং ইউনিটে যে অংশটা। এখানে কিন্তু দুইটা ডিস্ক, এখানে হচ্ছে দুইটা ডিস্ক। হ্যাঁ, দুইটা ডিস্কের মাঝখান দিয়ে যখন হচ্ছে স্লাইভার যাবে, তখন হচ্ছে আমার এই সেন্সিংটা হবে। তো কিভাবে এই কাজটা হবে সেটা আমি একটু দেখা দেখিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি হচ্ছে একটা ডক ফাইল ওপেন করব।
কিংবা পেইন্ট 3D তে করলে হয়তো বুঝতে একটু সহজ হবে, কেন জানি ওপেন হচ্ছে না। আচ্ছা, তো সবার প্রথম আমরা হচ্ছে একটা সেন্সিং ডিভাইসকে যদি চিন্তা করি, তো একটা সেন্সিং ডিভাইস হচ্ছে আমরা বলেছি দুইটা ডিস্ক। তো দুইটা ডিস্কের ক্ষেত্রে সাধারণত এরকম হবে, এই যে একটা ডিস্ক হবে হচ্ছে এরকম। ডিস্কের সাইড ভিউ আমি আঁকার চেষ্টা করছি এখানে। এই যে এটা ধরা যাক একটা ডিস্ক, ডিস্কের সাইড ভিউ। আর আরেকটা ডিস্ক হচ্ছে হবে এরকম, এই এরকম হচ্ছে আরেকটা ডিস্ক হবে, দুইটা ডিস্ক। এই ডিস্কের নাম হচ্ছে গ্রুভ, বা আচ্ছা এটা আমি সময় লাগবে লিখতে, বা এটার নাম হবে হচ্ছে গ্রুভ রোলার। আর যেটা হচ্ছে মাঝখানে থাকলে ছোটটা, ওইটার নাম হবে হচ্ছে টাং, টাং রোলার। তো এই অটো লেভেলারের এই সেন্সিং ডিভাইসটাকে বলা হয় গ্রুভ এন্ড টাং অটো লেভেলার। তো আসলে লেভেলিংটা হবে কিভাবে? লেভেলিংটা হবে হচ্ছে সমস্ত স্লাইভার গুলি, তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত স্লাইভার গুলি, মনে করো যে ছয়টা স্লাইভার কি হলো একসাথে হয়ে তারা কিন্তু, এই যে এটা হচ্ছে গ্রুভ, আমরা দেখতে পাচ্ছি গ্রুভ রোলারটাকে দেখতে পাচ্ছি, টাংটা দেখা যাচ্ছে না। এই যে গ্রুভের এখানে একটু খাঁজ কাটা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এর মধ্যবর্তী জায়গাতেই টাংটা বসানো থাকে, আমি যেভাবে এঁকেছি ঠিক ওইভাবে। তো এখানে একটা হচ্ছে ফ্যান থাকে, ফ্যানের উদ্দেশ্য হচ্ছে যেন কোনো ধরনের ফাইবার এখানে এসে আলাদা করে ডিপোজিট না হতে পারে, যেন জমা হতে না পারে। কেন এটা প্রয়োজন? কারণ এখানে তো আমি সেন্সিং করছি, তো এখানে যদি আরেকটু কিছু ফাইবার অযথা এসে জমা হয়ে যায়, তাহলে কিন্তু এটা ভালো হবে না, ইভেননেসটা ঠিক বোঝা যাবে না। তো ওই পাশে হচ্ছে টাং, গ্রুভ এন্ড টাং, মাঝখান দিয়ে বের হয়ে আসে, গ্রুভ এন্ড টাং এর মাঝখান দিয়ে হচ্ছে স্লাইভার গুলি বের হয়ে যাবে। তাহলে এই যে আমি আঁকলাম, তাহলে স্লাইভার এখানে বের হবে কোন দিক দিয়ে? স্লাইভার এখানে বের হবে হচ্ছে এই দিক দিয়ে। এই যে মাঝখানের যে জায়গাটা, এই জায়গা দিয়ে হচ্ছে স্লাইভার আসবে। এই আমি হচ্ছে মাঝখানে একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছি, এরকম। হ্যাঁ, এরকম। তো মাঝখানে যে গোল বৃত্তটা আঁকলাম সেটা হচ্ছে মনে করো স্লাইভার। ওই 6টা বা 8টা যাই স্লাইভার দিয়ে, এই স্লাইভার গুলি একসাথে হয়ে তারপরে গ্রুভ এন্ড ট্যাগের মাঝখান দিয়ে হচ্ছে তারা চলে আসবে, ভিডিওতে আমরা যেরকম দেখলাম। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে গ্রুভ রোলারটা তার নিজের জায়গায় হচ্ছে স্থির। গ্রুভ রোলারটা হচ্ছে তার নিজের জায়গায় স্থির। আর টাং যে রোলারটা, এটা হচ্ছে মুভেবল। টাং যে রোলারটা সে হচ্ছে মুভ করবে। এখন স্লাইভার যদি হচ্ছে মোটা হয়, স্লাইভার যদি হচ্ছে কোনো একটা জায়গায় থিক প্লেস আসে, তাহলে টাংটা কিন্তু ডান দিকে সরে আসবে। তোমরা হয়তো বুঝতে পারছো যে স্লাইভার যদি মোটা হয় তাহলে কিন্তু টাংটা হচ্ছে ডান দিকে চলে আসবে। আর স্লাইভার যদি হচ্ছে চিকন হয়, তাহলে কিন্তু টাংটা হচ্ছে এই গ্রুভের দিকে সরে যাবে। আমি আবারও কথাটা বলি, ধরো যে 6টা স্লাইভার একসাথে আসলো, আসার পর একটা থিক প্লেস দেখা গেল, থিক প্লেস হলে কি হবে? মোটা একটা থিক প্লেস, তখন হলে কি হবে? টাংটা স্বাভাবিক লিমিটের চাইতে ডান দিকে সরে আসবে, যেহেতু গ্রুভ স্থির, টাং মুভেবল। আর যদি একটা হচ্ছে চিকন জায়গা আসে, যে 6টা স্লাইভার মিলে একটা থিন প্লেস চলে আসলো, তখন কিন্তু টাং হচ্ছে সে এই গ্রুভের দিকে সরে আসবে। এই যে থিক প্লেস অথবা থিন প্লেস আসলে টাং রোলারটার যে নড়াচড়া, এই টাং এর মুভমেন্ট থেকেই হচ্ছে আমার সেন্সিং ডিভাইস সে সেন্স করবে যে হচ্ছে কোনো একটা থিক প্লেস আসছে নাকি একটা থিন প্লেস আসছে। তাহলে আশা করি এই পর্যন্ত আমার কথা কি বুঝতে পারছো? না বুঝে থাকলে আমাকে একটু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আর ওই যে হচ্ছে আহ, যখন থিকনেস হবে তখন টাংটা স্যার কোন দিকে যাবে?
যখন থিক প্লেস হবে তখন টাং হচ্ছে এই দূরে সরে আসবে, দূরে সরে আসবে। আর যখন থিন প্লেস হবে তখন টাং হচ্ছে গ্রুভের দিকে সরে আসবে। বুঝতে পারছো জি কি? স্যার, জি জি স্যার। আচ্ছা, এখন এখন আমরা যেটা করব যে গ্রুভ এন্ড টাং বুঝলাম, আমরা থিক প্লেস থিন প্লেস হলে কি হবে সেটা বুঝলাম। এখন মনে করো যে আমি একটা এর দিকে যাই। আচ্ছা, তো সবার প্রথম আমার একটা সেন্সিং ইউনিট লাগবে। তো মনে করো আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, যে ডায়াগ্রামটা হচ্ছে আমার অটো লেভেলারকে বোঝানো যা হবে এরকম একটা, আমি একটা তোমার হচ্ছে লাইন ডায়াগ্রামের মাধ্যমে অটো লেভেলারটাকে বোঝানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে মনে করো আমার সেন্সিং ইউনিট। এটা হচ্ছে সেন্সিং ইউনিট। এটা হচ্ছে সেন্সিং ইউনিট। তো সেন্সিং ইউনিটে তাহলে স্লাইভার হচ্ছে যাচ্ছে, আমরা তো দেখেছি যে স্লাইভার হচ্ছে যেতে যেতে সে কি হবে, এই এদিক দিয়ে যাচ্ছে মনে করো স্লাইভার গুলি। তো স্লাইভার হচ্ছে এই, একটা অ্যারো এঁকে দিলাম, হ্যাঁ স্লাইভার এই পথে যাচ্ছে, যাওয়ার পরে যে আমরা কিন্তু ভিডিওর সাথে মিলেছে যে স্লাইভার যাচ্ছে যাচ্ছে শুরুতেই একটা সেন্সিং ইউনিটের মুখোমুখি সে আসলো। যখন সেন্সিং ইউনিট পার হয়ে যাচ্ছে, তো এখানেই সেন্স হয়ে গেল কিন্তু। তো সেন্সিং ইউনিটটা করবে কি, এই যে গ্রুভ এন্ড টাং এর নড়াচড়া যে হলো, এই নড়াচড়া থেকেই আহ হচ্ছে এই যে টাং ছিল সে কি তার স্বাভাবিক জায়গায় ছিল, নাকি হচ্ছে থিক প্লেস আসার কারণে ডান দিকে চলে আসলো, নাকি থিন প্লেস আসার কারণে বাম দিকে গ্রুভের দিকে চলে আসলো, এই যে তথ্যটা, এই তথ্যগুলি হচ্ছে সেন্সিং ইউনিট থেকে চলে যাবে, সেন্সিং ইউনিট থেকে এই তথ্যগুলি চলে যাবে হচ্ছে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, সেন্ট্রাল ইউনিটে। তো আমি একটা লাইন ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি আর কি তোমাদেরকে সেন্ট্রাল ইউনিট। সেন্ট্রাল ইউনিট কি জিনিস? ওই যে আমরা কম্পিউটারে যেরকম সিপিইউ পড়ি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাও ঠিক এরকম, এটাও একটা কম্পিউটার। সেন্ট্রাল ইউনিট, সেন্ট্রাল ইউনিট হচ্ছে সেন্ট্রাল ইউনিটের কাছে খবরটা পৌঁছে গেল যে টাং কতটুকু নড়াচড়া করেছে, এই খবরটা সেন্ট্রাল ইউনিটে পৌঁছে গেল। এখন সেন্ট্রাল ইউনিট ডিসিশন নেবে যে কিভাবে বুঝবে সে এটা যে থিক প্লেস না থিন প্লেস। আমরা যখন একজন মানুষকে অনেকদিন পরে দেখি, যে হচ্ছে তখন আমরা সময় বলি না যে সে হচ্ছে যে দোস্ত তুই অনেক মোটা হয়ে গেছস, হ্যাঁ, কিংবা হচ্ছে আমরা বলি যে তুই অনেক শুকায় গেছস। তো আমরা যাকে বলি তুই অনেক শুকায় গেছস, এর মানে হচ্ছে যে তার আগের রূপটা আমার মাথায় আছে, সে যে আগে আরো স্বাস্থ্য ভালো ছিল, তার এই চিন্তাটা, তার এই অবয়বটা কিন্তু আমার মাথায় আছে। আমি যখন তাকে বলি যে দোস্ত তুই শুকায় গেছস, এটা আমি তখনই বলি যখন আমি ওই যে আমার মাথার মধ্যে থাকা সেই আগের তার অবয়বটা যে আমার মাথায় ছিল, সেইটার সাথে সেই অবয়বকে আমি রেফারেন্স ধরি। আমার মাথায় আগে যে অবয়বটা ছিল সেটাকে আমি হচ্ছে রেফারেন্স হিসেবে ধরি, এবং রেফারেন্স হিসেবে ধরার পরে তারপরে আমি ওই রেফারেন্সের সাথে বর্তমানটাকে মিলাই। যখন আমার মগজ বলে যে রেফারেন্সের তুলনায় সে চিকন, তখন আমি বলি শুকায় গেছস। যখন আমি বলি যে যখন আমার মগজ বুঝে ফেলে যে সে রেফারেন্সের চাইতে মোটা, তখন আমি বলি তুই মোটা হয়ে গেছস। তো ঠিক এই কৌশল, ঠিক এই কৌশলে হচ্ছে সেন্ট্রাল ইউনিট তাহলে যখন সে মিলাবে যে টাঙের নড়াচড়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তো কিভাবে মিলাবে, তারও নিশ্চয়ই একটা রেফারেন্স ইউনিট লাগবে, তারও একটা রেফারেন্স ইউনিট লাগবে। তো যদি রেফারেন্স সিগন্যাল যদি তার কাছে না থাকে, সে কিভাবে বুঝবে যে হচ্ছে আমার টাঙের নড়াচড়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তাহলে আমার এখানে একটা হচ্ছে রেফারেন্স ইউনিট লাগবে। রেফারেন্স ইউনিট, তো আমার এখানে টাঙের জন্য একটা হচ্ছে রেফারেন্স, টাং না সরি, টাঙের নড়াচড়া বোঝার জন্য আমার হচ্ছে এখানে একটা রেফারেন্স ইউনিট লাগবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, না বুঝলে আমাকে কিন্তু বলো। তাহলে রেফারেন্স সিগন্যাল, তাহলে রেফারেন্স ইউনিট থেকে সিগন্যাল নেবে হচ্ছে এই সেন্ট্রাল ইউনিট। কেন সিগন্যাল নেবে? বোঝার জন্য যে হচ্ছে ওই রেফারেন্সের তুলনায় আমার এটা কি হচ্ছে চিকন পাওয়া গেল নাকি হচ্ছে মোটা পাওয়া গেল। এই
আর সেন্সিং ইউনিট থেকে সিগন্যাল আসবে হচ্ছে সেন্ট্রাল ইউনিটে। এই তীর চিহ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমার তথ্য, যে ডাটার হচ্ছে গতিপথ আমি এখানে কিন্তু তীর দিয়ে বোঝাচ্ছি। এই তীরটা অবশ্য ডাটার গতিপথ না বা লজিকের গতিপথ না, এই তীরটা হচ্ছে স্লাইভার যাচ্ছে। আর সেন্সিং ইউনিট কি করবে, এইটাকে, এই তথ্যটাকে, যে টাং কতটুকু নড়াচড়া করলো এই তথ্যটাকে পৌঁছে দিবে সেন্ট্রাল ইউনিটে। সেন্ট্রাল ইউনিট বুঝবে কেমন করে যে টাঙের নড়াচড়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তাকে অবশ্যই একটা পুরাতন অবয়বকে রেফারেন্স হিসেবে ধরতে হবে। সেই রেফারেন্স ইউনিট থেকে সে নিবে যে আচ্ছা টাঙের নড়াচড়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। যদি সেন্ট্রাল ইউনিট হচ্ছে মনে করে যে এটা অস্বাভাবিক, তাহলে তো তাকে হচ্ছে একটা ব্যবস্থা নিতে হবে। তো সেই ব্যবস্থা নেওয়ার জন্য এখানে যেটা থাকে সেটা হচ্ছে এই সোজা বরাবর স্লাইভার যাবে যাবে যাবে, স্লাইভার যাবে এবং সর্বশেষ গিয়ে যেখান থেকে সে বের হবে, বের হওয়ার আগে, কিংবা আমি যদি বলি এই স্লাইভারটা যদি মোটা বা চিকন হয় সেই ক্ষেত্রে আসলে মূল ভূমিকাটা কার? সেই মোটা বা চিকন হলে এই যদি বেশি মোটা হয় তাহলে তো সেটাকে একটু চিকন করে দিতে হবে। যদি কোথাও একটু চিকন থাকে সেটাকে একটু মোটা করে দিতে হবে। এই কাজটা কে করবে? এই কাজটা আসলে যে করবে তাকে আমরা বলি হচ্ছে প্রসেসিং ইউনিট। তাকে আমরা বলি হচ্ছে প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট কেন? কারণ সেই হচ্ছে মূল কাজটা করবে। যদি টাং আমাকে সিগন্যাল দেয় যে হচ্ছে একটা থিকনেস আসছে, তাহলে হচ্ছে এই ড্রাফটিং জোন, প্রসেসিং ইউনিট আসলে ড্রাফটিং জোন, সে করবে কি ড্রাফটটাকে একটু বাড়ায় দিবে। বাড়ায় দিলে হবে কি ওই থিকনেসটা সমান হয়ে যাবে। আর যদি হচ্ছে টের পাওয়া যায় যে না এটা একটা হচ্ছে তোমার থিন প্লেস, তাহলে হচ্ছে ড্রাফটিং জোন কি করবে, তার ড্রাফটটাকে একটু কমায় দিবে। ঠিক যখনই থিন প্লেস আসবে তখনই হচ্ছে ড্রাফট একটু কমায় দিবে, তাহলে হচ্ছে সেটা ইভেন হয়ে বের হবে। তো ড্রাফটিং জোন হচ্ছে আমার প্রসেসিং ইউনিট, এবং স্লাইভার গুলি কিন্তু এই ড্রাফটিং জোন হয়েই হচ্ছে বের হয়ে যায়। তো এখানে একটা তীর চিহ্ন এঁকে দিই, যেহেতু স্লাইভার যাচ্ছে এবং তীর চিহ্ন শেষে স্লাইভার গুলো এই পথে চলে যাবে। তো যা করার আমাদেরকে এর মাঝখানেই করে ফেলতে হবে। তো এখন সেন্ট্রাল ইউনিটে যে হচ্ছে সে বুঝে ফেললো, সেন্ট্রাল ইউনিট যদি বোঝে যে হচ্ছে, মনে করো সেন্ট্রাল ইউনিট বুঝলো রেফারেন্স থেকে সিগন্যাল যে একটা থিক প্লেস আসছে। এখন এই থিক প্লেস যে আসছে, ড্রাফটিং জোনে কিন্তু এটা খবরটা পৌঁছে দিলে লাভ নাই, কারণ ড্রাফটিং জোন আসলে তোমার হচ্ছে মনে করে এটা একটা ইউনিট মাত্র, একটা রোলার মাত্র। যেমন ধরা যাক তোমার খুব গরম লাগতেছে, তুমি ঘরে আসছো, বাইরে থেকে খুব ঘেমে টেমে আসছো। এখন তুমি যদি হচ্ছে ফ্যানের কাছে গিয়ে বলো, ফ্যানকে যদি গিয়ে বলো যে এই আমার গরম লাগতেছে, ঠিক আছে, তাহলে কিন্তু ফ্যান ঘুরবে না। হ্যাঁ, ফ্যান ঘুরলে তোমার আরাম লাগবে। তোমরা আবার হচ্ছে অতি আধুনিক বর্তমান সময়ের হচ্ছে ওই যে কি ভয়েস কন্ট্রোলড এসির কথা বলো না আবার, তাহলে আমি একটু ঝামেলায় পড়ে যাবো। অবশ্য তারপর ঝামেলায় পড়বো না, যুক্তি আছে। যাই হোক, মনে করো ভয়েস কন্ট্রোলড কোনো এসি না, কোনো স্মার্ট এসি না বা স্মার্ট ফ্যান না। তো তুমি যদি ঘরে এসে হচ্ছে বলো যে আমার গরম লাগতেছে, কিংবা এসি কে বলো যে আমার গরম লাগতেছে, তাহলে কিন্তু লাভ নাই। তোমাকে যেটা করতে হবে, রিমোট অন করতে হবে বা সুইচ দিতে হবে। তো সুতরাং সেই সুইচটা হচ্ছে পরবর্তী সময় ফ্যানকে ঘুরাবে। আমার ড্রাফটিং জোন কিন্তু সে নিজে নিজে ঘুরে না, আমি ড্রাফটিং জোনকে হচ্ছে মোটর দিয়ে ঘুরাই। হ্যাঁ, আমি কিন্তু আমার ড্রাফটিং জোনকে হচ্ছে মোটর দিয়ে ঘুরাই। তো ড্রাফটিং জোনের কাছে গিয়ে হচ্ছে তাহলে আমার কিন্তু কান্নাকাটি করলে কোনো লাভ নাই। আমাকে যেটা করতে হবে হচ্ছে আমাকে তোমার মূল কাজটা হচ্ছে করে ফেলতে হবে। তাহলে মূল কাজটা করবে তো হচ্ছে মোটর। তাই আমাকে ১ম এ মোটরের কাছে সিগন্যাল পাঠাতে হবে যে, "ভাই, এখানে হচ্ছে আমার একটা থিক প্লেস আছে। তুমি এটাকে হচ্ছে আ ঠিক করে দাও।" এরকম। তো তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ড্রাফটিং জোনের কাছে এই সিগন্যালটা পাঠানোর জন্য, আসলে ড্রাফটিং জোনের কাছে তো পাঠায় কোনো লাভ নাই। আমরা এতক্ষণে বুঝেছি আমাদেরকে পাঠাতে হবে ড্রাফটিং জোনকে, যেই মোটর কন্ট্রোল করে সেই মোটরের কাছে হচ্ছে এই সিগন্যালটা পাঠাতে হবে। সেন্ট্রাল ইউনিট থেকে তাহলে সিগন্যাল চলে যাবে। সেন্ট্রাল ইউনিট থেকে হচ্ছে সিগন্যাল চলে যাবে কোথায়? ওরে বাবা! তো খুবই বিদঘুটে ধরনের একটা তীর চিহ্ন দেখা যায়। আচ্ছা, আমরা লাইন টেনেই বুঝাই। আচ্ছা, তাহলে সেন্ট্রাল ইউনিট থেকে আমার হচ্ছে সিগন্যাল চলে যাবে আ রেগুলেটিং ইউনিট। আমরা এটাকে মানে একটু মজা করে নাম দিয়েছি আরকি রেগুলেটিং ইউনিট। তো রেগুলেটিং ইউনিট তো তোমরা বুঝোই। ফ্যানের আগে রেগুলেটর ছিল, এখনো আছে। রেগুলেটিং ইউনিট।
রেগুলেটিং ইউনিট মানে হচ্ছে মোটর। তো রেগুলেটিং ইউনিটকে বলে দিবে যে সেন্ট্রাল ইউনিট যে ভাই আমার একটা থিক প্লেস ধরা পড়েছে, আপনি একটু দেখেন তো কি করা যায়। তখন রেগুলেটিং ইউনিট করবে কি, যখনই, তার মানে একটু হিসাবটা বুঝো, স্লাইভারটা যাচ্ছে উপর দিয়ে, সেন্সিং ইউনিট মানে হচ্ছে ওই যে গ্রুভ এন্ড টাং অটো সেন্সিং ইউনিট, গ্রুভ এন্ড টাং তারা মিলে সেন্স করলো। সেন্স আসলে তারা সেন্স করবে না, ওই যে গ্রুভের যে নাড়াচাড়াটা হলো, এই গ্রুভের নাড়াচাড়ার এই তথ্যটাই সেন্ট্রাল ইউনিটের কাছে চলে যাবে। সেন্ট্রাল ইউনিট কিন্তু রেফারেন্স ইউনিটের সাথে মিলাবে, এই জন্যই তীর চিহ্নটা হচ্ছে রেফারেন্স থেকে সেন্ট্রালে আসছে। আমরা কিন্তু সেন্ট্রাল থেকে রেফারেন্সে তীর চিহ্ন দেই নাই, কারণ রেফারেন্স থেকে ডাটা আসবে সেন্ট্রাল ইউনিটে, সেন্ট্রাল ইউনিট মিলাবে যে আচ্ছা হচ্ছে একটা ধরো থিকনেস আসছে একটা, ওদিকে কিন্তু স্লাইভার সামনের দিকে আগায় যাচ্ছে, প্রসেসিং ইউনিটের দিকে চলে যাচ্ছে। প্রসেসিং ইউনিট হচ্ছে ড্রাফটিং জোন। তো সেন্ট্রাল ইউনিট করবে কি, রেগুলেটিং ইউনিটকে খবর পৌঁছে দেবে যে ভাই আপনার কাছে একটা থিক প্লেস আসতেছে, আপনি ব্যবস্থা নেন। রেগুলেটিং ইউনিটের কাছে এই তথ্য আছে যে সেন্সিং ইউনিটে কোনো একটা স্লাইভারের থিক প্লেস যদি ধরা পড়ে, তাহলে সেইটা ড্রাফটিং জোন পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে। ঠিক যখনই থিক প্লেসটা হচ্ছে প্রসেসিং ইউনিটে এসে পৌঁছাবে, রেগুলেটিং ইউনিট ঠিক তখনই হচ্ছে বলবে যে ড্রাফট বাড়া। সে হচ্ছে তাকে বলে দিবে ড্রাফট বাড়ানোর জন্য, অর্থাৎ সে সিগন্যাল পাঠাবে হচ্ছে প্রসেসিং ইউনিটে, সে সিগন্যাল পাঠাবে হচ্ছে প্রসেসিং ইউনিটে। যখনই হচ্ছে তোমার সে সিগন্যাল প্রসেসিং ইউনিটে হচ্ছে সিগন্যাল পাঠাই দিবে, তখনই তোমার হচ্ছে ড্রাফট বেড়ে যাবে। এবং ড্রাফট বেড়ে যাবে বলতে কি, রেগুলেটিং ইউনিট মানে হচ্ছে ড্রাফটিং জোনের কাছে মোশন পৌঁছানো মোটর, তখনই সে তার মোটর আরপিএম বাড়ায় দিবে, এবং মোটর আরপিএম বাড়ায় দিলে হচ্ছে ড্রাফট বাড়বে। ড্রাফট বাড়বে কতক্ষণের জন্য, ঠিক যতক্ষণ ওই থিক প্লেসটা ড্রাফটিং জোনে থাকবে ততক্ষণ হচ্ছে ড্রাফট বেশি থাকবে। যখনই হচ্ছে এই কি বলে এই থিক প্লেসটা, অতিরিক্ত থিক প্লেসটা চলে যাবে, তখন আবার ড্রাফট যেই কে সেই আগের মতো হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? আমি কি আবার রিপিট করব সামারিটা? জি স্যার, আরেকবার বলেন। আচ্ছা, তার আগে একটু বলো যে তোমরা কোথায় বোঝো নাই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। লাস্টে যে লাইনটা বললেন স্যার, যে টাইমের ব্যাপারটা আর কি, কতক্ষণ হ্যাঁ, ধরে ওইটা। আচ্ছা, টাইমের ব্যাপারটা। তো মনে করো সেন্সিং ইউনিটটা হচ্ছে একটা থিক প্রেস ধরা পড়লো। তো ধরা পড়ার সাথে সাথেই যদি প্রসেসিং ইউনিট হচ্ছে ড্রাফট বাড়ায় দেয়, তাহলে সমস্যা হবে না? তাহলে তো যেগুলোর থিকনেস ঠিক আছে, যেগুলোর ইভেননেস ঠিক আছে, সেগুলো তো বেশি চিকন হয়ে যাবে। যদি ধরা পড়ার সাথে সাথেই হচ্ছে ড্রাফটের মান বেড়ে যায়, একটা থিক প্লেস সেন্সিং ইউনিটে পৌঁছালো, তো সাথে সাথেই যদি প্রসেসিং ইউনিট হচ্ছে ড্রাফট বাড়ায় দেয়, তাহলে তো প্রচুর ভালো ভালো ইভেন্ট স্লাইভারও তো হচ্ছে অধিক ড্রাফট নিয়ে তারা চিকন হয়ে বের হয়ে যাবে। সেটা করলে তো হবে না। যখনই থিক প্লেসটা ধরা পড়লো, থিক প্লেসটা হচ্ছে আগে এখানে পৌঁছাতে হবে ড্রাফটিং জোনের কাছে, তারপরে না ড্রাফটিং জোনের আরপিএম বাড়াতে হবে বা ড্রাফট বাড়াতে হবে। কথাটা কি বোঝা গেছে? এটা আমি বললাম যে জি স্যার। যখন একটা থিক প্লেস সেন্সিং ইউনিট থেকে প্রসেসিং ইউনিটে পৌঁছাবে, ঠিক তখনই হচ্ছে আরপিএম বেড়ে যাবে মোটরের, এবং ড্রাফট বেড়ে যাবে। যখনই হচ্ছে থিক প্লেসটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে গেল, তখনই হচ্ছে বেশি আরপিএম সাপ্লাই করাও বন্ধ, আরপিএম ড্রাফট আবার সব আগের মতো, মোটরের আরপিএমও আগের মতো, রোলারের ড্রাফটও আগের মতো, যাতে করে যেগুলা ভালো স্লাইভার, ইভেন্ট স্লাইভার, সেগুলি যেন নষ্ট না হয়ে যায়। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার সেন্ট্রাল ইউনিটটার একবার একটু বলবেন স্যার? জি অবশ্যই। সেন্ট্রাল ইউনিট বলেছি, এখানে আসলে এই যে চিন্তাগুলি কে করবে? কম্পিউটারে যে আমরা হচ্ছে একটা ক্লিক করি, মাউসে আমরা ক্লিক করি, তো স্যার মাউস তো হচ্ছে এটা আমরা জানি একটা ইনপুট ডিভাইস, তাই না? তো এই যে ইনপুট ডিভাইসে দেওয়া জিনিসটাকে হচ্ছে এই ডাবল ক্লিক হবে, এই জিনিসটাকে হচ্ছে কাজটা আসলে মূল কাজটা কে করে? মূল কাজটা কিন্তু করে আমাদের সিপিইউ। আমরা দেখি হচ্ছে মনিটরে, মনিটরে আমরা দেখি, তাই মনিটরটা তোমরা তো আইসিটি মনে হয় পড়ে আসছো, তাই না? তাহলে জি তো তোমরা স্যার। জানো এগুলা। হ্যাঁ, তো এরকমই তো নাকি, আমি আইসিটি পড়ি নাই, কিন্তু মোটামুটি তো আমরা এটা কমন সেন্স থেকে ইনপুট আউটপুট বুঝতে পারি যে মাউস দিয়ে তো আমরা হচ্ছে ইনপুট দেই কোন একটা কিছুকে, একটা অর্ডারকে, সেই নির্দেশটা বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা দেখি হচ্ছে মনিটরে। আর বাস্তবায়ন করে কে আসলে? করে কিন্তু হচ্ছে মূল প্রসেসর স্যার। চিন্তা ভাবনার কাজ কিন্তু করে হচ্ছে সিপিইউ। এখানেও তাই, সেন্সিং ইউনিটে শুধুমাত্র এইটুকু সিগন্যাল হয় যে গ্রুপটা কোন দিকে গেল, গ্রুপ কোন দিকে গেল, এই সংবাদটা পৌঁছে যায় সেন্ট্রাল ইউনিট, এবং সেন্ট্রাল ইউনিট ডিসিশন নেয় যে গ্রুপের মুভমেন্ট কি স্বাভাবিক
নাকি গ্রুভের মুভমেন্ট অস্বাভাবিক? অস্বাভাবিক হলে গ্রুভের মুভমেন্ট কি আমাকে থিক প্লেসের হচ্ছে তোমার ইঙ্গিত দিল নাকি থিন প্লেসের? সত্যি কথা বলতে আসলে সেন্ট্রাল ইউনিট কি বুঝে যে কোনটা থিক প্লেস কোনটা থিন প্লেস? সে তো এটা বুঝে না। সে দেখে হচ্ছে গ্রুভের মুভমেন্ট। যদি দেখে যে গ্রুভটা বাইরের দিকে মুভ করছে, তখন সে হচ্ছে ড্রাফট বাড়ায় দেয়। যদি দেখে গ্রুভটা ডান দিকে ভিতরের দিকে মুভ করছে, সে হচ্ছে কি করে ড্রাফটকে কমায় দেয়। সে কিন্তু থিক প্লেস থিন প্লেস বুঝে না। সেন্ট্রাল ইউনিট তো থিক প্লেস থিন প্লেস বুঝে না। যেমন হচ্ছে ওজন মাপার মেশিন। ওজন মাপার মেশিন কি এটা বুঝে নাকি যে কে মোটা কে চিকন? হ্যাঁ, মনে করো যে ওই তোমাদের আশিক উঠলো নাকি হচ্ছে রিকিশ উঠলো, এটা তো ওজন মাপার মেশিন জানে না। ঠিক আছে? ওই যতটুকু সে হচ্ছে তার সেন্সরে টের পায়, বা এখনকার সময় তো বা আগেকার সময় হচ্ছে স্প্রিং লোডেড ছিল। স্প্রিং এসে যতটুকু চাপ বেশি পায়, কাঁটাটাকে সে তত বেশি ঘুরায়। সে কিন্তু এটা বোঝে না যে কে মোটা আসলো নাকি চিকন আসলো। স্প্রিং এ যত প্রেসার পড়বে সে কাঁটাকে তত জোরে ঘুরাবে। আগেকার দিনে ছিল, এখন তো সেন্সর চলে আসছে। তো যাই হোক, তো এরকম তো এই ডিসিশনটা নিবে হচ্ছে সেন্ট্রাল ইউনিট। রেফারেন্সের সাথে সে মিলায় দেখবে, রেফারেন্স ইউনিট তাকে বলবে যে ভাই এই গ্রুপ কিন্তু এখানে থাকার কথা। সেন্ট্রাল ইউনিট যদি পায় যে হ্যাঁ এখানে থাকার কথা, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে সবকিছু আনচেঞ্জড। যদি একটা রেগুলার জায়গা আসে ইভেন, তখন কিন্তু হচ্ছে কারো সবাই বুঝবে যে যার যার যে যার জায়গা মতো আছে, কোনো সমস্যা নেই, কোনো থিক প্লেস নেই, কোনো থিন প্লেসও নাই, কোনো কিছুই হবে না। রেগুলেটিং ইউনিটকে কোনো সিগন্যাল দেওয়া হবে না, ড্রাফটিং জোন আগের মতো বরাবরের মতো ড্রাফট দিয়ে যেতে থাকবে। যখনই থিক প্লেস থিন প্লেস ধরা পড়বে, সেন্ট্রাল ইউনিট ডিসিশন নিবে, সেন্সিং ইউনিটের কাছ থেকে খবর পেয়ে রেফারেন্স ইউনিটের কাছ থেকে রেফারেন্স নিয়ে তারপরে সে হচ্ছে এই ডিসিশনটাকে পাঠিয়ে দিবে রেগুলেটিং ইউনিটে, অর্থাৎ মোটরের কাছে। সুতরাং মূল কলকাঠি কিন্তু নাড়তেছে হচ্ছে সেন্ট্রাল ইউনিট, এবং মূল ডিসিশনের কাজটা করতেছে সেন্ট্রাল ইউনিট। বাকি সবাই আসলে হুকুম পালন করে। এই, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা অটো লেভেলারের লাইন ডায়াগ্রাম। তো এই অটো লেভেলার এটা কিন্তু তাহলে এইভাবে সে হচ্ছে স্লাইভারের থিকনেসের ভ্যারিয়েশনটাকে সে হচ্ছে রিমুভ করতে পারে, এবং এই ধরনের লাইন ডায়াগ্রাম সম্বলিত হচ্ছে যেই জিনিস, সেটাকে এই ধরনের অটো লেভেলার হচ্ছে আমরা ড্র ফ্রেমে দেখি। আমি আবারও বলি, সেন্সিং ইউনিট হচ্ছে এই যে এটা, সেন্সিং ইউনিট বোঝাচ্ছে এই যে এটা গ্রুভ এন্ড টাং অটো লেভেলার বা গ্রুভ এন্ড টাং যে সেন্সিং ইউনিট আছে এটা। তারপরে হচ্ছে সেন্ট্রাল ইউনিট হচ্ছে আমাদের একটা সিপিইউ আছে ওখানে। রেফারেন্স ইউনিটের মধ্যে আমরা আগে থেকেই হচ্ছে দিয়ে রাখি যে আমার হচ্ছে থিকনেস কত প্রয়োজন বা এভারেজ কত। রেগুলেটিং ইউনিট মানে হচ্ছে মোটর, যেই মোটরটা হচ্ছে ড্রাফটিং জোনের আরপিএম কে নিয়ন্ত্রণ করে, সেই মোটরটাই হচ্ছে রেগুলেটিং ইউনিট। এবং মূল যে টপ রোলার বটম রোলার সম্বলিত যে ড্রাফটিং জোন, সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট। মূল যে হচ্ছে টপ রোলার বটম রোলার সম্বলিত যে ড্রাফটিং জোন, সেটাই হচ্ছে আমার প্রসেসিং ইউনিট। এই হচ্ছে আমার এই লাইন ডায়াগ্রাম। এবং এখানে আমি কিন্তু অ্যারোগুলি দিয়ে গেছি লজিক অনুসারে, এমনি এমনি কিন্তু দেই নাই। এই অ্যারোগুলি কিন্তু লজিক অনুসারে হচ্ছে অ্যারোগুলি সাজানো হয়েছে। এই অ্যারোগুলি যদি তুমি দেখো, এই যে লজিক অনুসারে আমি যে হচ্ছে অ্যারোগুলি দিলাম, এই অ্যারোগুলি দেখো এখানে কিন্তু কোনো আমরা হচ্ছে লুপ ফর্ম করতে পারি না। লুপ মানে বোঝো তো, এরকম, অর্থাৎ জি লুপ, স্যার, গোল। হ্যাঁ, গোল কিছু একটা বা হচ্ছে একটা চক্র। গোল না, আসলে এখানে বোঝা যাচ্ছে চক্র। এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে চক্র তৈরি হয় না। কারণ কি? কারণ হচ্ছে যে তীর চিহ্নটা নিচে আসলো, ডান দিকে গেল, উপরে গেল। যদি লজিকের তীরটা বাম দিকে যেত, তাহলে আমরা বলতাম যে এখানে একটা চক্র তৈরি হয়েছে। আহ তো এখানে কিন্তু আসলে কোনো চক্র তৈরি হয় নাই এই তীর চিহ্নটার কারণে। যেহেতু কোনো চক্র এখানে তৈরি হয় নাই, সেহেতু আমরা এটা একটা নাম দিয়েছি, এটার নাম হচ্ছে ওপেন লুপ, সরি, এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ লুপ অটো লেভেলার। নাকি না, এটা ওপেন লুপ অটো লেভেলার। ওপেন লুপ অটো লেভেলার, ওপেন লুপ অটো লেভেলার, এটাকে আমরা বলি হচ্ছে ওপেন লুপ অটো লেভেলার। যেহেতু এখানে আমরা কোনো ক্লোজ লুপ পাচ্ছি না, এটাকে আমরা একটা লুপের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি না ওইভাবে, এটা ক্লোজ না। হ্যাঁ, তীর চিহ্নটা যদি এখানে এসে বাম দিকে আমরা পেতাম লজিকের তীরটা, তাহলে এটাকে আমরা ক্লোজ লুপ অটো লেভেলার বলতে পারতাম। তো এটা হচ্ছে একটা ওপেন লুপ অটো লেভেলার। এই হচ্ছে আমাদের অটো লেভেলার সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা, যেমন এখানে একটু খেয়াল করো, এই ডায়াগ্রামটা দেখো তো এখন বুঝো কিনা যে আমাদের ড্র ফ্রেমে কি ধরনের অটো লেভেলার থাকে, আমাদের মেশিনে কি আছে। যেমন এখানে 6টা স্লাইভারকে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দিয়ে এই যে নাম্বার 1 স্ক্যানিং ডিস্ক। স্ক্যানিং ডিস্ক মানে ওই যে আমি বলেছিলাম গ্রুভ এন্ড টাং, ওইটা। স্ক্যানিং ডিস্ক থেকে
খবরটা পৌঁছে যাবে হচ্ছে আমার এই যে নাম্বার 2 তে ডিজিটাল সিগন্যাল প্রসেসর, অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল ইউনিট। সেখান থেকে খবর তারা পৌঁছে দিবে হচ্ছে একটা সার্ভো ড্রাইভে। সার্ভো ড্রাইভ মানে হচ্ছে সার্ভো মোটর, একটা মোটর সোজা কথায়। তারপরে সেখান থেকে খবর পৌঁছে যাবে হচ্ছে আমার এই নাম্বার 4 অর্থাৎ ড্রাফটিং সিস্টেমে। ড্রাফটিং সিস্টেমে খবর পৌঁছে যাবে। নাম্বার 5 হচ্ছে মেইন মোটর, যে মেইন মোটর সবাইকে হচ্ছে মোশন পৌঁছায়, শুধু যে ড্রাফটিং জোনকে তা না, ওই সার্ভো মোটরকেও হচ্ছে ড্রাফটিং জোনে মোশন পৌঁছাবে, আবার সবচেয়ে সামনের রোলারকেও হচ্ছে সেই মোশন পৌঁছাবে। অর্থাৎ আমাদের এই প্রসেসিং জোনে ফ্রন্ট রোলার গুলির আসলে গতির মধ্যে পার্থক্য করা হয় না, এই পিছনের দুইটা রোলারের গতির মধ্যে পার্থক্য করে ড্রাফটকে বাড়ানো হয় বা ড্রাফটকে কমানো হয়। এই জন্য এই পিছনের দুইটা রোলারে মোশন পৌঁছানোর জন্য আলাদা একটা সার্ভো মোটর, এই সার্ভো মোটরটাকে আমরা হচ্ছে বলেছিলাম যে প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সেই হচ্ছে এই পিছনের রোলার গুলির আরপিএম বাড়াবে বা কমিয়ে ড্রাফটকে নিয়ন্ত্রণ করবে। সামনের তিনটা রোলারের গতি আনচেঞ্জ থাকবে, সেটা মেইন মোটর থেকে মোশন যাবে। এই এই হচ্ছে জিনিস। তো এখন আরেকটা জিনিস যেটা দেখানো হচ্ছে, এটা নিয়ে আমরা বলি নাই, সেটা হচ্ছে নাম্বার 6 রিডার কোয়ালিটি মনিটর। এই যে যখন যেই সিস্টেমটা বের হয়ে যাচ্ছে, স্লাইভারটা যে বের হয়ে যাচ্ছে, স্লাইভারের মান কি আসলে ঠিক আছে কিনা, কোয়ালিটিটা ঠিক আছে কিনা, অটো লেভেলিংটা ঠিক হচ্ছে কিনা, এটা বোঝার জন্য আরেকটা সেন্সিং ডিভাইস এখানে ব্যবহার করা হয় অনেকটা। এই যে নাম্বার 1 যে স্ক্যানিং ডিস্ক, এই প্রযুক্তিতেই এটাই হচ্ছে রিডার কোয়ালিটি মনিটর। এটাই হচ্ছে রিডার কোয়ালিটি মনিটর বলতে এই দুইটা হচ্ছে তোমার এই চেক করার জন্য যে দুইটা ডিস্ক ব্যবহার করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কোয়ালিটি মনিটর। RQM, কোয়ালিটি মনিটরিং সিস্টেম। তারা হচ্ছে দেখবে যে যে কাজটা করলো, অটো লেভেলার যে আউটপুটটা দিচ্ছে, এই আউটপুটটা হচ্ছে পারফেক্ট হলো কিনা। এখানে হচ্ছে ওই গ্রুভ এন্ড টাঙের ছবি এঁকে বোঝানো হয়েছে। আমরা তো এটা মোটামুটি সাইড ভিউ দেখে বোঝার চেষ্টা করেছি যে জিনিসটা কিরকম হতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের অটো লেভেলার সিস্টেম। আরো কিছু ধরনের অটো লেভেলিং সিস্টেম আছে, যেমন আমরা তো পড়েছি হচ্ছে অটো। প্রবলেম, কিছু শোনা যায় না। আবার একটু বলো, জোরে কথা বলতে হবে। না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তারপর একটু জোরে কথা বলার চেষ্টা করছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ওপেন লুপ যেটা আমরা পড়েছি। আমরা অবশ্য এইটা দেখলে তোমাদের একটুখানি জটিল মনে হতে পারে, আমি তাই প্রেফার করব যে আমি ক্লাসে এখন যেটা হচ্ছে আঁকলাম, এটাই তোমরা এই ক্লাস রেকর্ডিং থেকে নিয়ে একটু সুন্দর করে গুছিয়ে এঁকে ফেলবে আর কি। যেমন এই প্রসেসিং ইউনিট লেখাটা ভিতরে ঢুকাই দিতে পারো। আমি ভিতরে ঢুকাতে আমার একটু সময় লাগবে, এই জন্য আমি এই কাজটা করি নাই। তো সব মিলে একটু গুছায় তারপরে হচ্ছে এঁকে ফেললেই হয়ে যাবে। আর বিবরণের ক্ষেত্রে বইয়ের বিবরণটা পড়লে তোমাদের কাছে একটু জটিল লাগবে, তো আমি বলবো যে আমি যেভাবে বলেছি এইটাই যদি তোমরা হচ্ছে এই বিবরণটুকুই যদি লিখে ফেলো, তাহলে হচ্ছে সহজ হবে তোমাদের জন্য। আমি যেভাবে বলেছি সেভাবে লিখে ফেলো, এবং আমি যেভাবে এঁকেছি এভাবে এঁকে ফেলো। আর যদি এই ডায়াগ্রামটা স্টেপ আমি, বাই স্টেপ ভাবে বললে কি মানে লিখলে কি হবে স্যার? হ্যাঁ স্টেপ হ্যাঁ, বাই হবে স্টেপ। হবে হবে ইনশাল্লাহ। আর এই ডায়াগ্রামটা আছে হচ্ছে ওই স্যারের বইতে, আমি আয়ুব নবী স্যারের বই থেকে এই ডায়াগ্রামটা নিয়েছি। তো ওইখানে বেশ সহজ করে দেওয়া আছে আর কি। বা আমাদের এই আয়ুব নবী স্যারও মনে হয় বইটা ক্লেইনের এখান থেকেই নিয়েছেন বা ক্লেইনের বই থেকেই নিয়েছেন সম্ভবত। সেটা পাবে হচ্ছে প্রথম অধ্যায়ে। আমি একটু বলি যে প্রথম অধ্যায়ে আছে কিনা, কোন একটা বইতে আমি দেখেছিলাম ডায়াগ্রামটা। আর না হলেও না পেলেও সমস্যা নেই, তোমরা তো ক্লাস লেকচার তো তোমাদের কাছে থাকবে, ওখান থেকে তোমরা হচ্ছে খুব সহজেই কালেক্ট করে নিয়ে নিতে পারো। তো এই ডায়াগ্রামটা দিয়ে দিলে হয়ে যাবে। আরো কিছু ধরনের লেভেলিং সিস্টেম আছে, যেমন ক্লোজ লুপ, কম্বাইন্ড লুপ অটো লেভেলার আছে। হ্যাঁ, এখানে একটা আছে, দেখি আমি ডায়াগ্রামটা পাই কিনা। 41 41 ওপেন লুপ মোটামুটি বোঝা যায়। এই যে মেজারিং সেন্সর, তারপরে হচ্ছে প্রসেসিং ইউনিট, অ্যাম্পলিফায়ার। আচ্ছা দেখ, সব শব্দগুলা মিলবে না আর কি, জিনিস একই। ঠিক আছে, তোমরা হচ্ছে ইয়েটাই করো, প্রফেসরের বই থাকলে প্রফেসরের বই থেকে ডায়াগ্রামটা নিও, অথবা না থাকলেও কোনো সমস্যা নেই, এই ডায়াগ্রামটাই হচ্ছে স্যারের বইতে থেকে নেওয়া। তো এইটা দিয়ে দিলেই হচ্ছে হবে। এই হচ্ছে আমাদের অটো লেভেলিং। আজকে আমরা তাহলে এখানেই শেষ করব। তোমাদের শেষ কোনো প্রশ্ন থাকলে হচ্ছে বলতে পারো, অথবা যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমরা চ্যাট বক্সে আইডি লিখে চলে যেতে পারো।
স্যার এক্সামের চ্যাট বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এখন ওপেন করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।